স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম তাসের ঘর। লিখেছেন আশাপূর্ণা দেবী। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি আশাপূর্ণা দেবীর ছোট গল্প তাসের ঘর। কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটনো কুটিতে বসিয়া। মমতা জ্বলন্ত উনানে হাড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল, চাল ধোয়ার গামলাটা দিয়ে কুটনো কুটতে কুটতে বসেছে ঠাকুরজি, দাও দেখি চট করে ওটা। ঠাকুরজি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় ধরে সুতো জড়াইতে জড়াইতে কহিল, দাদা কাল কত রাতে বাড়ি এলো বউ? মমতা থমকাইয়া কহিল, কই, কাল তো আসেননি ভাই। বিয়ে বাড়ির হাঙ্গামে খেয়ে দিয়ে 9টার গাড়ি ধরা কি সহজ নাকি? ভোরের দিকে একটা ট্রেন আছে বলেছিলেন, তাতেই বোধহয়। তরঙ্গিনীর চোখে মুখে বিস্ময় ফুটিয়া উঠিল। বলিল, দাদা আসেননি কাল? বলো কি বউ, আমি যে নিজের কানে শুনলাম। কি শুনলে? ভারী ভারী গলার আওয়াজ। ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয়। রাত তখন 2-2:30 হবে। ফিরে গিয়ে হিমিকে বললাম, তোর বাবা বোধহয় বাড়ি এলো। না রে হিমি। মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাছিতেছিল। পিসির কথার উত্তরে সাড়াও দিল না, সে মুখও তুলিল না। তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল, আজগুবি গল্পগুলো পরে হবে, এখন দাও তো গামলাটা, ভাতের জল ফুটে গেল যে। ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছরভাবে কহিল, তাছাড়া স্পষ্ট দেখলাম যে ভবানীর ঘরের দেয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে, 2জন মানুষের ছায়া। না রে হিমি, ও তো উঠে জল খেতে গেল। বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল, তরঙ্গিনীর ইহা নিছক কৌতূহল মাত্র নয়, খুঁচাইয়া জেরা করিবার মতো। রাগে আপাদমস্তক জ্বলিয়া যায়। তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরজি, দেখো রাম নামের মাদুলিটা হারিও না যেন, বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল। তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল। সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত, কিন্তু কথাটা 5 কান করিবার ইচ্ছা মমতার ছিল না। তরঙ্গিনীকে বলার দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বিশেষ প্রভেদ নাই। সময়ই বা কোথায়? সেজো দেওয়ার 8টায় ভাত খায়, হিমুর স্কুল বাস আসে 8:30টায়, তাহার পর পরে পরে চলিতে থাকে। 10:30 পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না। স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি। তখন 2 দণ্ড পা মেলিয়া বসিয়া চা খাওয়া, জল খাওয়া, গল্পগাছা করা চলিতে থাকে। প্রায় 9টার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল। পকেট হইতে একতারা প্রীতি উপহার বাহির করিয়া দিয়া ভাগ্নির দিকে ছুঁড়িয়া দিয়া কহিল, তরু দে তো একটু তেল, নে নি, খাওয়ার হচ্ছে না। যাক, দরকারও নেই, যা সাংঘাতিক রাত হলো কাল। বাপস, ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেমন্তন্নে? রাম বলো। কই গামছা দে। 8 মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়া হাঁক পাড়িল, আমার কাপড় কোথায় গেল? খোকা বল তো, আমার কাপড় কই? মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া কহিল, খোকন বলতো, আনলাতেই আছে সরু মুগাপাড়ে ধুতিটা। যা ব্যস্তবাগিস মানুষ, দেখতে পেলে হয়। লোভ হইল, এই ছুতায় উঠিয়া গেলে হয়। প্রায় 28-19 ঘন্টা দেখে নাই। বিরহ লাগে বই কি, কিন্তু লজ্জা করে। অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরও দুর্লভ্য। সুধাংশু অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে। অতঃপর আর 8 মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়। কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক। এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বাচ্ছন্দ্য জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার সহসা বোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল। মমতার ছোট বোনের ভাসুরপো নিমাই ম্লান মুখে আসিয়া কহিল, বড় মাসিমা, মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে, খুড়িমার বড্ড কষ্ট হচ্ছে।
মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল, তাই নাকি? কখন থেকে রে নিমাই? খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে? বোধহয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে। মমতার ছোট বোন সবিতার শ্বশুরবাড়ি এ বাড়ির থেকে অধিক দূরে নয়। তাহার বড় যা ভীরু স্বভাবের লোক। আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন। ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল, তাহলে একখানা রিক্সা ডাক না বাবা। ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে, আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন। নিন, তাড়াতাড়ি নিন। মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল, ঠাকুরজি, একবার তুমি এদিকে এসো তাহলে। সবই হয়ে গেছে, মোটা চালের ভাতটা হবে শুধু, আর চচ্চড়ি চড়ানো রইল, নামিও। মা বোধহয় আন্নিকে বসেছেন, বলো ব্যাপারটা। কখন ফিরতে পারি বলা যায় না, ভালোই ভালোই যাতে হয় তাই বলো। কইরে নিমাই, চল বাবা, দুগ্গা দুগ্গা। তরঙ্গিনী ভাতৃবধূর গমনপথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট স্বরে মন্তব্য করিল, ঢলানি। অথচ কয়েক ঘণ্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না। বিজলি ছেলের দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল, বর্দি কোথায় গেল গো ঠাকুরজি? ঠাকুরজি নিজের জন্য মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাকিতেছিলেন। মুখ না তুলিয়া কহিলেন, এ সংসারে কে কখন আসে যায়, সব খবর তো রাখা দায় মেজ বউ, রাগলেও বিপদ। ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই। বিজলি কথাটার তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় তার ছিল না। ছেলে কাঁদিতেছে। সুশীলাবালা আহ্নিক পুজো সারিয়া এতক্ষণে নিচে নামিলেন। তৃষ্ণার্তের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন, বড় বৌমাকে দেখছি নে কেন রে তোরি? বাবা, তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম একেবারে। বোনাই বাড়ি গিয়েছেন গো, বোনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন। সুশীলাবালার নাকি মেয়ের চাইতে বউয়ের ওপর টানটা অধিক, এমনই একটা বদনাম ছিল। বিশেষ করিয়া বড় বৌমাকে সে অত্যন্ত সুনজরে দেখিতেন, এ কথা মিথ্যে নয়। শুধু তিনি বলাই নয়, সদা হাস্যমুখী নিরলস কর্তব্যপরায়ণা বধূটিরও গুণের সীমা ছিল না। তেমনি ঘরে পরে এমন কেহ ছিল না তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে। হাসিয়া গল্প করিতে, যত্ন করিয়া খাওয়াইতে, রোগের সেবা করিতে তাহার জুড়ি ছিল না। লজ্জা শরমের হয়তো একটু কমতি ছিল, কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁষিতে সাহস পাইত না। কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলাবালা প্রশ্ন করিলেন, তোর তাই হিংসে হচ্ছে না? বোনের ব্যথা উঠেছে বুঝি? আহা, তাহলে যাবে বই কি। কথায় বলে মা বোন, মা নেই, কাছের গোড়ায় বোন রয়েছে, যাবে না? তবে আর কি, ধেই ধেই করে ছুটতে হবে তার সঙ্গে। তোমার আশকারাতেই তো গোল্লায় গেল, বুকের পাটা কত। খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিঃশ্বাসের সঙ্গে মা বলিলেন, অমন কথা বলিস নে তরু, বৌমা আমার লক্ষ্মী, কাজ নেই অমন লক্ষ্মীতে। লক্ষ্মীর গুণ জানলে? তরঙ্গিনী মুখখানা বাঁকাইল। অতঃপর গুণ জানাজানি হইয়া গেল। সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বহিতে লাগিল, এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না। বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক। দুর্ভাগ্যবশত এমন অনেক অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না। 18 বৎসর যাবৎ মমতা যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সুনাম অর্জন করিয়া আসিতেছে, মুহূর্তের অবিবেচনায় তাহার ভরাডুবি করিয়া বসিল। হিমাংশু বউকে সাবধান করিতেছিল, দিদি দিদি করে অত আর গলে পড়া চলবে না, বুঝলে? উনি যদি সাবধান না হন, অগত্যা আমাকেই পথ দেখতে হবে। বিজলি উত্তেজিত হইয়া বলিল, মা গো, তোমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি? এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে? প্রবৃত্তি হয় না বটে, তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই। বিজলির মুখ রাঙা হইয়া উঠিল। তবে আর কি, আমাকেও ঘাড় ধরে বিদায় করে দাও। বিশ্বাস কি, মেয়ে মানুষ বই তো নয়।
দরকার হলে তাও পারি, আমি দাদা নই। অতিমাত্রায় পত্নীপ্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল। বিজলী বিরক্তি গোপন করিতে পারিল না, কহিল, দাদার মতন হলে তোরে যেতে। সে যাক, তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয়, বিশ্বাস কি? যদি মিথ্যে কথা বলে থাকে? কি লাভ তার? দিদির ওপর না ও চিরকালের হিংসা। কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি। বিজলীর আর উত্তর জোগায় না, রহস্যই বটে। সবিতারও আক্কেল দেখো, আজিকার দিন ছাড়া আর কোনো দিন পাইল না। দিদি থাকিলে বিজলী কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত। কিন্তু তাহা হইবার নয়। যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন, কে ছাড়াইবে? সুশীলাবালা কপালে করাঘাত করিয়া কহিলেন, আমি তখন জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে। মেয়ে মানুষ অত বাচাল, মাথায় কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেড়ে গল্প, হ্যাঁ হ্যাঁ করে হাসি। কে বা জানে আপন, কে বা জানে পর। যে আসছে তাকে চা খাওয়ানো, জল খাওয়ানো, আদর উতলে পড়ছে একেবারে। মেয়ে মানুষ অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ নাকি? মমতার ছেলেটার অনেক ভাগ্য, তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়াছে। হিমানীর সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না। যাহাকে লইয়াই তুমুল আন্দোলন, সে বেচারি সারাদিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষের টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্থান আনতে যখন বাড়ি ফিরিল, রাত্রি তখন অনেকটাই হইয়াছে। স্থানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল। ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে। স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল। নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে। কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কিনা। সবিতা সেই ছোট দেওর পৌঁছাইতে আসিয়াছিল, হাসিয়া কহিল, দেখছেন তো মমতাদি, বাড়িতে আপনাকে কারোরই দরকার নেই, সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বেশ হয়েছে, খেতে আর পাবেন না। সারাদিন জলস্পর্শ তো করলেন না, বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু। রাগ দুঃখ করতে মানা করো ভাই, আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসবো, সবু ভালো হোক আগে। বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে ক্যামখাট পাতিয়া শুইয়া আছে। বিস্মিত হইয়া কহিল, শুয়ে কে রে সুবোধ? আগে বড় বাবু। বড় বাবু? সে কি, নিচে কেন রে? কেন তাহা সুবোধও জানে না। বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র। বুদ্ধি খাটিয়া কহিল, আপনি আসবেন বলে বোধহয়। মোর মুখ পোড়া। মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল। অন্ধকারে আন্দাজি শায়িত ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল, আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি? সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি। আসতে দেবে না কিছুতে। আমার তো আবার জানোই, রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারি না। লোকের ঠাট্টা তামাশায় কান্না দিয়ে চলেই এলাম। সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র, কথা কহিল না। মমতা ঈষৎ ঝুঁকিয়া পড়িয়া কহিল, বুড়ো বয়সে অভিমান তো কম নয়, হয়েছে, ওঠো এবার। একবার গেলেও না ওর বাড়িতে, কি কষ্টই না পেল স্বামীটা। এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া সস্নেহ স্বরে বলিল, কি হয়েছে গো, শরীর ভালো নেই? বিরক্ত করো না, বাড়ির ভেতরে যাও। হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু। মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল। এত রাগের কারণ কি? আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি? কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয়। ব্যাপার কি? আরও কোমল অনুনয় স্বরে বলিল, যাচ্ছি, কিন্তু তুমি সত্যি এখানে শোবে নাকি? ওঠো, ঘরে চলো।
ও ঘরে ঢোকার প্রবৃত্তি আমার নেই, তোমার সঙ্গে কথা কইবারও নয়, যাও, সরে যাও। অনাহার ক্লিষ্ট শান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল। ধরা পড়িতে না দিয়া কহিল, অপরাধটা শুনতে পাই না। অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে, তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই। চালাকি শিখেছিলে বটে, তবে শেষ রক্ষা আর হলো না। মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকালবেলা জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে, কিন্তু ছি ছি, মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদামাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদানুরূপ একটি পাঞ্জাবি জড়ো পাকিয়া রয়েছে। ব্যাগতাড়িত পশুর মতো পুলিশের তাড়া খাইয়া যে ছেলেটা গত রাতে কয়েক ঘন্টার জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল, সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলো বদলাইয়া লইয়াছিল, সেই খবরটা মমতার জানা ছিল না। হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ জাগিয়া আছে কিনা দেখিতে গেছিল। স্তব্ধ অনড় মমতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল, সে কেবল তিনিই জানিলেন, যিনি অলক্ষ্যে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন। রুদ্ধশ্বাস বিজলি শুনিতে শুনিতে চমকিয়া উঠিল, বলিল, বলো কি দিদি, তোমার মামা তো ভাই? বোমার মামলা সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে? হ্যাঁ রে। বিজলি বড়জাকে দু হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল। কেন কেন তুমি চুপ করে থাকবে দিদি? কেন সবাইকে বলবে না বুঝিয়ে? শুধু শুধু নিজেকে শাস্তি দেবে? মমতা শুষ্ক হাসি হাসিল। সে কাল হলে বলতাম মেজ বউ, আজ আর হয় না। কেন হয় না দিদি? ধর্ম কি নেই? এই অবিচারটা স্বাচ্ছন্দ্যে চলে যাবে? তবে চল, তোকে উকিল খাড়া করে করজোড়ের ন্যায় বিচারের প্রার্থনা করিকে। এত দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি? ধন্যী বটে, ভূতেই পেয়েছে তোমায়। বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়াটা কি বুদ্ধির কাজ হলো? কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজবউ। এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি, দেখছি কি মিথ্যাই সেটা। আজ যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায়, ক্ষতি কি? ক্ষতি তোমার মুন্ডু। হিমুর মা তুমি, বিনি দোষে এই অপমানটা সহ্য করবে? অপমান যা হয় তার ফেরে না বিজলি। কি বোঝাবো ওদের? যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে, সে অপমান আমার আর সইবে না। বিজলি বোকা, বিজলি অবুঝ, চোখের জল তাহার সস্তা। সে বলে, তাই কি হয় দিদি? কিন্তু হইবে না কেন? 18 বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের একথা বিশ্বাস করিতে বাধে না, ওইটুকু তাদের কাছে খুব বেশি কি? যে হতভাগ্য ছেলেটা 2 দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল, বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না। যে ভঙ্গুর ঘরখানা নিয়মিত একটি ফুৎকারে ধুলিগুঁড়ি হইয়া গিয়াছে, তাহার উপর মমতার আর মমতা নাই। যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল, এরকমভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছ? মমতা উত্তরে করিয়াছিল, পারছি, কিন্তু এই জিনিসটা যে শুধু তোমাদের একলারই নেই, সেটাও ভুলতে পারছি না। মেয়ের বিয়ে দেওয়ার দায় হবে তা জানো? হয়তো হবে, কিন্তু আমার নয়। এই সংসারের উপর আমার আর কোনো দায় নেই। মানুষের মন কঠিন হইলেও দুর্বল বই কি। সুধাংশুর চোখে জল আসিতে চায় কেন? কোথায় যাবে ঠিক করেছে মমতা? মমতা তাকায় নাই, মুখ ফিরাইয়া বলিয়াছিল, ঠিক কিছুই করিনি। এত বড় পৃথিবীটা একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কিনা সেটাই একবার দেখব ঠিক করেছি। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প তাসের ঘর। কেমন লাগলো আপনাদের কমেন্টে আমাদের লিখে জানান। আর হ্যাঁ, অনেকেই আছেন যারা আমার গল্প নিয়মিত শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের উৎসাহিত করতে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।